দর্শক বন্ধুরা নমস্কার। গল ব্লাডার স্টোন বা পিত্তথলির যে পাথর, সেই পাথর কিভাবে নিষ্কাশিত করবেন যদি সেই পাথর 8 মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়, অর্থাৎ 8 মিলিমিটার সাইজটা যথেষ্ট বড়। আর এই এত বড় পরিমাণ পাথর যদি আপনার পিত্তথলির মধ্যে অবস্থান করে, তাহলে অ্যালোপ্যাথিকে যদি আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে পরে এর সার্জারি বা অপারেশন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় কিন্তু নেই। কোনো ওষুধ এতে কাজ করে না। অল্টারনেটিভ মেডিসিন এতে কাজ করে, হোমিওপ্যাথিক কাজ করে, তবে হোমিওপ্যাথিক বড় লম্বা সময় নিয়ে নেয়, মিনিমাম হলেও 5 থেকে 6 মাস সময় নেয়। আর এত দিন পর্যন্ত এটাকে ফেলে রাখা বা ধৈর্যের সঙ্গে ট্রিটমেন্ট করা কোনো খামখেয়ালি কথা নয়। কারণ যখন গলব্লাডার স্টোন তৈরি হয় এবং যখন সেটা গলব্লাডারের নালিকার মধ্যে অবস্থান করে, পিত্তথলির নালীর মধ্যে অবস্থান করে, সেই অবস্থায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা বেদনা উদ্রেক তৈরি হয় এবং এটা সহ্য করা সম্ভবই না। তাই এই ব্যথাকে সহ্য করে নির্দিষ্ট সময় পর্যন্ত ট্রিটমেন্ট করে যাওয়াটা অত্যন্ত অত্যন্ত কঠিন একটা কাজ, সবাই এটা পেরে ওঠেন না। তার চেয়ে অল্টারনেটিভ মেডিসিনের আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আয়ুর্বেদিক পদ্ধতি। সেই পদ্ধতি আজকে আপনাদেরকে এখানে বলে দেব। আমি নিজের বাড়িতে 8 মিলিমিটার পর্যন্ত পাথরের নিজে নিষ্কাশন করেছি, অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এই পদ্ধতি অ্যাপ্লাই করে দিয়ে নিষ্কাশিত করেছি আমার নিজের আত্মীয়র পেট থেকে। তাই একদম গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের এটা দারুণভাবে ফ্রুটফুল হবেই। যদি আপনার আদার্স কোনো রকম সমস্যা, যেমন ডায়াবেটিস, যেমন যদি ব্লাড প্রেশারের সমস্যা না থেকে থাকে, তাহলে পরে এই পদ্ধতি আপনাদের দারুণ দারুণ হেল্প করবে একেবারে নিঃসন্দেহে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই প্রত্যেক দর্শক বন্ধুকে, কোনো রকম স্কিপ না করে। যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ভালোবাসা জানিয়ে একটি লাইক অবশ্যই করে দিতে ভুলবেন না। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত যারা রেগুলার আমার এই চ্যানেল ভিজিট করেন। গত কয়েকদিন ধরে আমি নিজে উপস্থিত থাকতে পারিনি, আমার নিজের একটু ভাইরাল ফিভার ছিল। তাই যাই হোক, আজকের এই ভিডিওটা অত্যন্ত ফ্রুটফুল হতে চলেছে, অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন, খাতায় কলমে লিখে পদ্ধতিগুলোকে রাখতে পারেন, কারণ বারবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। চাইলে আপনারা ভিডিওটাকে সেভ করেও রাখতে পারেন। তো ভিডিওতে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে এই গল ব্লাডার স্টোন যখন তৈরি হয়, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, গল ব্লাডার স্টোন এবং ফ্যাটি লিভার দুটো কিন্তু একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদি ফ্যাটি লিভার আপনার হয়ে থাকে তাহলে অত্যন্ত সাবধান হয়ে যান, আপনার পরবর্তীতে গল ব্লাডার স্টোনের সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত বেশি। কারণ লিভারের সংক্রমণ বা লিভারের কোনো রকম গন্ডগোল থেকেই কিন্তু গল ব্লাডার স্টোনের সৃষ্টি বা উৎস বলতে পারেন এটা। তো এই গলব্লাডার স্টোন কেন তৈরি হয়? দেখুন, লিভারে যে বাইল তৈরি হয়, যে উৎসেচক বা যে পিত্তরস এবং বিভিন্ন রকম হরমোনের মিশ্রিত প্রভাব আমরা লিভার থেকে পাই, যেটা আমাদের খাবারকে হজম করা সহ আমাদের শরীরের বিভিন্ন বিপাকীয় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, সেটা যখনই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হতে আরম্ভ করে, তখন কিন্তু গল ব্লাডার বা পিত্তথলি সেই জিনিসটাকে পুরোপুরি নিষ্কাশিত করতে পারে না, কিছু পরিমাণ তার মধ্যে থেকেই যায়। এবার তার উপরে যখন ক্যালসিয়ামজনিত খাবার আপনি অত্যাধিক খেতে আরম্ভ করেন, তো সেই ক্যালসিয়াম যখন জমা হয়, অথবা আপনার যদি হাই কোলেস্টেরল থেকে থাকে, সেই কোলেস্টেরল যখন গিয়ে সেখানে জমা হয়, দিনের পর দিন জমা হতে থাকে, সেখানে কিন্তু আস্তে আস্তে এটা আপনার স্টোনের আকার নিতে আরম্ভ করে। তো এটাই হলো পিত্তথলির স্টোন। তা বুঝতেই পারছেন যে লিভার থেকেই মোটামুটি এটার উৎপত্তি। তাই লিভারকে সুস্থ রাখাটা আপনার একান্ত কর্তব্য। তবে আজকে যে পদ্ধতি অবলম্বন করে গলব্লাডার স্টোনকে রিমুভ করা সম্ভব হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। লিভারের ব্যাপারে আপনারা আমার এই চ্যানেলে অন্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন, বা ভিডিও প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। মূলত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিনের একটা আয়ুর্বেদিক পদ্ধতি। আর এই পদ্ধতিতে প্রথমেই যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করতে হবে, খাওয়ার একটু কম খেতে হবে। এমনিতেই যখন গলব্লাডার স্টোন তৈরি হয়, রোগীর মধ্যে ব্লাড প্রেশার অনেকটাই কমে যায়, অর্থাৎ লো ব্লাড প্রেশারে রোগী কিন্তু ভোগেন। কিন্তু ভয় পেলে চলবে না, এই সময় খাওয়ার একটু কম খাওয়ান রোগীকে, সঙ্গে জল প্রচুর পরিমাণে, বা জল, অন্যান্য ফলের রস বা ফ্রুট জুস, লিকুইড জাতীয় খাবারগুলো অত্যাধিক বেশি এই সময় রোগীকে দিতেই হবে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলায় যখনই ঘুম থেকে উঠবেন, সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে 2 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল তো অবশ্যই ইনটেক করতেই হবে, পান করতে হবে। এবং তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 1 থেকে 1.5 চামচ, অর্থাৎ 10 ml পর্যন্ত সর্বোচ্চ অ্যাপেল সিডার ভিনিগার, ভালো করে মনে রাখবেন, অ্যাপেল সিডার ভিনিগার 10 ml পর্যন্ত বা 10 মিলিলিটার পর্যন্ত ঈষদ উষ্ণ 1 গ্লাস গরম জলের সঙ্গে মিশিয়ে আপনারা পান করবেন।
এবং এই যে পদ্ধতিটা বলে দিলাম, এটা যখনই মোটামুটি পেট একটু হালকা থাকবে, অর্থাৎ ভারী খাবার খেয়েছেন, অনেকক্ষণ সময় হয়ে গেছে, মাঝে আর অন্য কিছু তেমন একটা খাননি, তো এই অবস্থায় সারাদিনে 3 থেকে 4 বার আপনারা অ্যাপেল সিডার ভিনিগারের এই প্রয়োগটা করতে থাকবেন। এবং লেবু জল, যেটা নর্মাল পাতি লেবু পাওয়া যায়, সেই নর্মাল পাতি লেবু এবং নর্মাল ওয়াটার দুটোকে, একটা পাতি লেবু হাফ কেটে সেই রস নর্মাল 1 গ্লাস জলের সঙ্গে মেশাবেন। এটা দিনে অন্তত 2 থেকে 3 বার পান করবেন। প্রত্যেকটা দিন এটা করতে হবে আপনাকে, কন্টিনিউয়াসলি 7 দিন এটা করবেন। 7 দিন করার পর এবার আপনারা যে খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে একটা জিনিস আপনাকে মাথায় রেখে চলতে হবে, অতিরিক্ত তেল ঝাল মশলা একেবারেই চলবে না। সহজ পাচ্য খাবার, মাছ মাংস বাদ দিয়ে দিন, সহজ পাচ্য খাবার যেটা একেবারে খুব সহজে হজম হয়ে যায়, সেই ধরনের খাবারগুলোকে আপনাকে ইনটেক করতে হবে। সকালের ব্রেকফাস্ট যেটা আছে সেটা কোনো রকমভাবে স্কিপ করা চলবে না। দেখুন, গল ব্লাডার স্টোনে যারা আক্রান্ত নন তারাও ভালো করে জেনে রাখুন যে সকালের খাবার যদি আপনারা রেগুলার ব্রেকফাস্ট স্কিপ করছেন এবং দুটো মিলের মধ্যে, দুটো খাবারের মধ্যে অনেকটা সময় গ্যাপ থেকে যাচ্ছে, তাহলে পরে কিন্তু আপনার মারাত্মক সমস্যা তৈরি হবে। গল ব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত বৃদ্ধি পেতে থাকে এতে। তাই খাবার স্কিপ করবেন না এবং নির্দিষ্ট সময় অন্তরালে খেতে থাকুন, বা মাঝে মাঝে ছোট ছোট ব্রেক নিয়ে হালকা টিফিন জাতীয় কিছু খাবারও আপনারা খেতে পারেন দুটো ভারী মিলের মাঝখানে। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। এবার আপনাকে করতে কি হবে, এই যে 7 দিন কন্টিনিউয়াসলি এই জিনিসটা করলেন, খাদ্য খাওয়া সবকিছু বজায় রইল, প্রচুর জলপানও করবেন এবং যদি পারেন একটু কায়িক পরিশ্রম করার চেষ্টা করবেন। কিভাবে, সেটা আপনার হাঁটা চলা হতে পারে, যোগাসন হতে পারে, প্রাণায়াম যারা করেন অতি উত্তম। তো সারাদিনে অন্তত আধা ঘন্টা হাঁটার চেষ্টা করবেন, একটু রিদমে, একটু স্পিডের সঙ্গে, যাতে আপনার মোটামুটিভাবে পরিশ্রম হয় এবং আপনি ঘেমেও যান। তো এইরকম একটা রিদমে আপনারা হাঁটার বা সাইকেল চালানো, যার যেটা পছন্দ হয় সেটা করতে পারেন। এবার 7 দিন পর কি করবেন, 7 দিন পর আপনাকে নর্মালি সারাদিন কিন্তু অন্য কিছু খাওয়া চলবে না। আপনি প্রচুর জল পান করুন সারাদিনে, কোনো অসুবিধা নেই। যেভাবে লেবুর রস আপনি পান করছেন সেভাবেই করুন, যেভাবে অ্যাপেল সিডার ভিনিগার আপনি নিচ্ছেন সেভাবেই নিন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে 7 দিনের দিন আপনি সারাদিন এটা করলেন, ফ্রুট জুস আপনার চলতে পারে, তবে ভারী কোনো মিল এদিন নেবেন না। কোনো রকম কার্বোহাইড্রেট, প্রোটিন জাতীয় খাবার এদিন নেওয়া চলবে না। তো সারাদিন এইভাবেই কেটে গেল। রাতের বেলায় আপনাকে একটা কাজ করতে হবে, সেটা কি জানেন? রাতের বেলায় আপনি চাইলে জল নিতে পারেন, ঈষদুষ্ণ গরম জল নিতে পারেন, অথবা দুধ নিতে পারেন। ঠিক আছে, গরুর দুধ, তবে এখানে যে ফ্যাটটা রয়েছে সেটা স্কিমড মিল্ক হলে বেশি ভালো হয়, অর্থাৎ একেবারে লো ফ্যাট হলে খুব ভালো হয়। তো সেই গরুর দুধের মধ্যে আপনাকে অন্তত পক্ষে 25 থেকে 30 ml ক্যাস্টর অয়েল, ভালো করে মনে রাখবেন, ক্যাস্টর অয়েল 25 থেকে 30 ml, বা এর থেকে পরিমাণটা একটু বাড়লেও চলবে, কম যেন না হয়। তো গরুর দুধ 1 গ্লাস পরিমাণের সঙ্গে এই ক্যাস্টর অয়েলকে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে আপনি ইনটেক করুন বা পান করুন। ঠিক আছে, এইবার এটা পান করে আপনি যথারীতি যেভাবে ঘুমোতে যান সেভাবে ঘুমোতে চলে যাবেন। পরের দিন সকালে উঠে আপনাকে সেদিন কিন্তু আর অ্যাপেল সিডার ভিনিগার বা লেবুর রস পান করবেন না, আপনারা জল পান করছেন করুন। তারপর আপনাকে যেটা করতে হবে, 100 ml অ্যালোভেরা জুস নিতে হবে। 100 ml অ্যালোভেরা জুস যদি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব ভালো হয়, আর যদি না হয় তাহলে পরে বাজারজাত যে কোনো অ্যালোভেরা জুস, যেটা প্রিজারভেটিভ অত্যন্ত কম থাকে, সেই ধরনের অ্যালোভেরা জুস একটু ব্র্যান্ডেড কোম্পানি নিয়ে নেবেন। তো সেই অ্যালোভেরা জুস আপনাকে 100 ml পান করতে হবে। এই যে পদ্ধতিটা করলেন, এই পদ্ধতি করার পর মোটামুটিভাবে 15টা দিন গ্যাপ দেবেন। যাতে ছোট পরিমাণ পাথর হয় না, তো ছোট পরিমাণ পাথর এই 7 দিনের যে পদ্ধতি বলে দিলাম, এই পদ্ধতিতেই রিমুভ হয়ে যায়। হ্যাঁ, এইখানে একটা মেন কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে আপনারা যখন রাতে ঘুমোতে যাবেন, আপনারা রাতে ঘুমোতে গেলে ডান কাত হয়ে প্রথমে শুতে যাবেন। ঠিক আছে, ঘুমের মধ্যে মানুষ এদিক ওদিক গড়াগড়ি খায়, সেটা আলাদা কথা, কিন্তু যতক্ষণ আপনার আপনার জ্ঞান রয়েছে, যতক্ষণ একেবারে গভীর ঘুমে আপনি আচ্ছন্ন না হচ্ছেন, ততক্ষণ ডান কাতে আপনি শুয়ে থাকবেন। এটাই আপনাকে করতে হবে। আচ্ছা, এটা প্রত্যেক দিনই করতে হবে। এবার ঘটনা হলো যে এই যে পদ্ধতি, এটা 15 দিন করবেন। 7 দিন করলেন, 7 দিন করার পর 15 দিন আপনাকে গ্যাপ দিতে হবে। 15 দিন পর আবার পুনরায় এটাকে পুনরাবৃত্তি করতে হবে, অর্থাৎ পুনরায় আবার আপনাকে এটাকে প্রথম দিন থেকে শেষ 7 দিন আবার ফলো করতে হবে। এইভাবে আপনারা করুন। মাত্র 1 মাস যদি আপনারা এটা করতে পারেন, 1 মাস বলতে আমি পুরো সময়টা, পুরো ডিউরেশনটার কথা বলছি, অর্থাৎ 1 মাসের মধ্যে আপনি 2বারই করতে পারবেন এটা। তো এই 2বারই করলে পরে আপনার যদি 6 থেকে 8 মিলিমিটার পাথরও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার 99% এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে আপনার পাথর আপনার মূত্রত্যাগের সঙ্গে বেরিয়ে যাবে।
কারণ এতে পাথরের আকার আস্তে আস্তে ছোট হতে থাকে এবং পাথর ক্ষয় হতে থাকে, এবং একটা নির্দিষ্ট সময় পর যখনই সেটা মোটামুটিভাবে 3 থেকে 4 মিলিমিটার আয়তনে চলে আসে, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি প্রস্রাবের বেগের সঙ্গে বাইরে বেরিয়ে চলে যায়। তো সেটা বেরিয়ে গেলে আপনি নিজেই অনুভব করতে পারবেন কোথায় কিভাবে হলো। তো এইটাকে কন্টিনিউয়াসলি করে যান। আমি হাতে নাতে ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি, নিজের বাড়িতে রোগীকে ঠিক করেছি এইভাবে। আপনারাও চাইলে এইভাবে এই পদ্ধতি করে দেখতে পারেন। আদারওয়াইজ আপনার যদি মনে হয় আপনি অপারেশন করাবেন, ইটস ইউর চয়েস, তো আপনারা করতে পারেন। দেখুন আপনারা কোনটা ভালো লাগে সেটা করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি বলি, রোগীর যদি প্রচুর পরিমাণে ব্যথা আরম্ভ হয়ে গেছে, অলরেডি তিনি ব্যথায় ভুগছেন, তাহলে হয়তো আপনার হাতে এতটা সময় থাকবে না, 1 মাস সময় আপনি দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার অপারেশন ছাড়া হয়তো বা কোনো গতি নেই। কিন্তু যদি দেখছেন এখনো পর্যন্ত রোগীর ধরা পড়েছে মাত্র, কিন্তু কোনো রকম আদার্স সমস্যা নেই, তাহলে পরে এই অল্টারনেটিভ পদ্ধতি যেটা রয়েছে সেটা আপনারা অবশ্যই অবলম্বন করে দেখতে পারেন। অবশ্যই ভিডিওটা আপনাদের ভীষণ ইনফরমেটিভ। আমার যতটা আমি নিজে জানি, জ্ঞানত অবস্থায় যেটা করে প্র্যাকটিক্যালি দেখেছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম, আপনাদের হেল্প করবে বলেই মনে হয়। বেশি পরিমাণে একটু শেয়ার করতে ভুলবেন না। বেশি দর্শক বন্ধুর কাছে পৌঁছানোটাই আমার একমাত্র লক্ষ্য, কারণ প্রত্যেকে উপকৃত হোক, এটাই আমি চাই। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন বিষয়ের সঙ্গে, নতুন টপিকের সঙ্গে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, দর্শক বন্ধুদের যারা নতুন জুড়ছেন তাদেরকে আবার একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য পাশে থাকা অল বাটনটিতেও ক্লিক করতে একেবারে ভুল করবেন না। আর হ্যাঁ, লাইক একটা করে অবশ্যই যাবেন যদি প্রত্যেকটা কথা আপনার ঠিকঠাক মনে হয়। নমস্কার।